সবাই খাতা পেন কলম বের করো। খাতা পেন কলম বের করো সবাই। আজকের আমরা কি করব? নতুন ক্লাস শুরু করবো নাকি? ক্লাস 10 এর প্রথম ক্লাস আজকে আমাদের। হ্যাঁ, আজকে আমাদের ক্লাস 10 এর প্রথম ক্লাস। তোমরা সবাই রেডি? রেডি? হ্যাঁ, দেখো কেমন পড়বে বলো। তোমরা পড়বে কেমন? বলো তোমরা কেমন পড়বে? স্ট্যান্ডার্ড লেভেলে পড়বে? ঠিক আছে, নাকি অ্যাডভান্স লেভেলে পড়বে? বলো তোমরা। অ্যাডভান্স পড়লে অনেক কিছু শিখতে হবে তোমাকে। আর যদি অ্যাডভান্স শেখো সবকিছু ডিটেলসে শেখানো হবে। ঠিক আছে? অ্যাডভান্স পড়তে অটোমেটিক ভাবে তোমাদের, আমি যদি তোমাদের অ্যাডভান্স লেভেলে পড়াবো বলছি, এই লেভেলে পড়লে তোমাদের প্রশ্ন বিচিত্রা, যে কোনো বিচিত্রা, প্রশ্ন সাথী, ঠিক আছে, কমপ্লিট, অ্যাডভান্সে কমপ্লিট হয়ে যাবে প্রথম থেকে, শুরু থেকে। আজকে আমরা ক্লাস 10 এর শুরু করছি। কি ব্যাচ? আমাদের ব্যাচের নাম কি দিয়েছি? অনলাইন ব্যাচটার নাম কি দিয়েছি? অগ্নি ব্যাচের ফার্স্ট ক্লাস। আমাদের চ্যাপ্টারের নামটা কি? লাইট অপটিক্স বলা হচ্ছে। ঠিক আছে, চ্যাপ্টারের নাম লাইট। শুরু করবো আমরা আজকে। রেডি বা? চলো, আমাদের জার্নি আজকে শুরু, সারা বছর চলবে। ক্লাস 10 এর সম্পূর্ণ প্রতিটা চ্যাপ্টার আমরা অনলাইনে পড়াবো তোমাদের। ঠিক আছে, ক্লাস 10 ফুল কভার করা হবে। যেমন আমরা 9 করেছি, তো ক্লাস 10 ফুল কভার করব। ঠিক আছে, রেডি তোমরা? লাইট পড়বো তো। অগ্নি ব্যাচ সপ্তাহে 3টে করে ক্লাস থাকবে আমাদের। তোমাদের ইউটিউবে, তোমরা আমার ইউটিউবের যারা ফলোয়ার আছো, সাবস্ক্রাইবার আছো, তোমাদের সপ্তাহে 3টে করে ক্লাস থাকবে। নো চিন্তা, কোনো সমস্যা নেই। সিলেবাস শেষ করার দায়িত্ব আমার। ঠিক আছে, পড়া দায়িত্ব তোমার, টেস্ট নেওয়ার দায়িত্ব আমার। ঠিক আছে, 3টে করে ক্লাস, মানে পরীক্ষা চলবে ভালোভাবে। লাইট তোমরা পড়েছো তো নাকি? 7 পড়েছো নাকি? হ্যাঁ, 8 পড়েছো তো নাকি? আজকে তাহলে আমরা লাইট শুরু করছি। চলো, রেডি তোমরা? হ্যাঁ, আচ্ছা, আমরা শুরু করবো কি? লাইট। তোমরা খাতা পেন বের করো সবাই। একটা মোটা খাতা বানাবে তোমরা, দুদিস্তা খাতা বানাও। খুব সুন্দর করে একটা খাতা হবে, খুব ভালো কোয়ালিটির খাতা, যেটা তোমরা আমি যা পড়াবো সেগুলো তোমরা নোটস বানাবে। ঠিক আছে, নোটস বানানোটা গুরুত্বপূর্ণ বেশি। ভালো রেজাল্ট করার জন্য ভালো নোটস বানানোটা বেশি গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছো? সূর্য, সৌমদীপ বুঝতে পেরেছো? রাজদীপ বুঝতে পেরেছো? তোমরা ভালো রেজাল্ট করার জন্য গুরুত্বপূর্ণ কি? ভালো নোটস বানানো। আজকের আমাদের আলোর বেসিক লেকচার শুরু হবে। আজকে ইন্ট্রোডাকশন লেকচার। আলো আমি লেখাবো, তোমরা লিখবে। আলো কি বললো? কে বললো? কি আলো? কে কি বললো? বলো আলো কি বললি? বল। আলো হলো এক ধরনের তরঙ্গ, তাই তো? আর কে বললো কি? আলো হলো এক প্রকার শক্তি। প্রথমে আমি লিখবো আলো হলো এক প্রকার শক্তি। সবাই লিখবে। আজকের আলোর ইন্ট্রোডাকশন লেকচার। ঠিক আছে, বাচ্চাদের জিনিস শিখবো আজকে আমরা। তো তোমার শেখার অনেক কিছু আছে যদিও। আলো হলো এক প্রকার শক্তি যা আমাদের চারপাশের পরিবেশকে ও দর্শনে অনুভূতি যোগায়। ঠিক আছে, বলছে এই আলো একটা সময়, অনেকদিন আগেকার কথা, একটা ভালো গল্প, স্টোরি না অ্যাকচুয়ালি, তোমাদের একটা ভালো গল্প বলছি আলো সম্বন্ধে। যখন এই আলো নিয়ে বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করা শুরু করলেন, আলো নিয়ে এক্সপেরিমেন্ট করা শুরু করলেন বিজ্ঞানীরা, বিভিন্ন বলছে, তারা পরীক্ষা করে দেখছিল আলো আসলে কি, আলো কি দ্বারা গঠিত। ফার্স্ট কে পরীক্ষা এক্সপেরিমেন্ট করেছিলেন আমাদের বিজ্ঞানী নিউটন। আলোর প্রথম পরীক্ষা করেছিলেন এক্সপেরিমেন্ট, আলো সম্বন্ধে জানতে প্রথম এক্সপেরিমেন্ট করেন বিজ্ঞানী নিউটন একটা থিওরি নিয়ে আসেন। হ্যাঁ, নিউটন, এখানেও নিউটন আগে আছে তোমার। আলোর সম্বন্ধে প্রথম এক্সপেরিমেন্ট করেন কে? নিউটন। তিনি কি করলেন? একটা থিওরি নিয়ে এলেন, কর্পাসকুলার থিওরি। কি নাম বললাম আমি?
পাস স্কুলার করপাস আচ্ছা করপাসকুলার থিওরি, ঠিক আছে। তিনি বললেন কি কে নিউটন তার করপাসকুলার থিওরিতে তিনি বললেন আলো অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কি দ্বারা গঠিত, কণা দ্বারা গঠিত, দ্বারা গঠিত, কণা দ্বারা গঠিত, ঠিক আছে। এবং সেই কণাগুলোর নাম তিনি নাম দিয়েছিলেন কি, তার থিওরির নাম কি ছিল, নিউটন যে আলোর সম্বন্ধীয় যে থিওরি নিয়েছিলেন নিউটন, সেই থিওরিটার নাম কি, করপাসকুলার থিওরি। তুমি বাংলা ভালো করে লিখতে পারো, কিরকম লিখতে বললি, করপাস স্কুলার, এগুলো লিখতে পারতো থিওরি বা তত্ত্ব, ঠিক আছে। তিনি বলেন আলো অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। সেই কণাগুলোর নাম কি দিয়েছিলেন তিনি, তার যে থিওরিটা, সেই থিওরি অনুযায়ী নাম দিয়েছিলেন সেই করপাসকুল, কি করপাস স্কুল। আলো কি বললাম, আলো অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, এবং কণাগুলির নাম দেন তিনি, কণাগুলোর নাম দেন কি, করপাসকুল। এবং তিনি এই তত্ত্ব তিনি কি বলেন, আলো হচ্ছে, তাহলে নিউটন কি বললেন, আলো অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, হ্যাঁ, সে কণাগুলোর নাম করপাসকুল। এবং তিনি এই থিওরির সাহায্যে এটা আবিষ্কার করার পর, এটা এক্সপেরিমেন্ট করার পর তিনি আলোর বিভিন্ন ধর্মকে নিয়ে আলোচনা করলেন, আলোর বিভিন্ন ধর্ম সম্বন্ধে তিনি কি করলেন, আলোচনা করে দেখলেন বা পরীক্ষা করলেন, ঠিক আছে। ফার্স্ট বিজ্ঞানী প্রথম এলেন কে, বিজ্ঞানী নিউটন। নিউটন এসে একটা আলো সম্বন্ধে একটা এক্সপেরিমেন্ট করলেন, করপাসকুলার থিওরি যাকে বলা হচ্ছে। এই থিওরিতে তিনি বলেন যে আলো সংখ্যা ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, এবং তার সেই এক্সপেরিমেন্টের ভিত্তিতে তিনি দুটো আলো যে দুটো ধর্ম আছে, কি ধর্ম আছে, প্রতিফলন আর প্রতিসরণ, সেটা তিনি পুরোপুরি কি করলেন, বর্ণনা করলেন যে এইটাই জন্য হচ্ছে। এরপর বিজ্ঞানীরা আরো পরবর্তীকালে আরো বিজ্ঞানীরা সময় গেল, ধীরে ধীরে করে কি হলো, সময়গুলো এগোতে এগোতে তিনি দেখলেন, আরো বিজ্ঞানীরা দেখলেন এই তথ্য দ্বারা বা এই কণা ধর্ম দ্বারা, এটা বলেছে কণা ধর্ম, পার্টিকেল ধর্ম, আলো কি অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত বলেছিল। আরো দুটো ধর্ম দেখা যাচ্ছে, তিনি দেখলেন, বিজ্ঞানীরা এলেন পরপর দুটো বিজ্ঞানীরা এলেন, আরো বিজ্ঞানী এলেন, তারা যখন পরীক্ষা করে দেখলেন যে একটা মনে করে একটা এরকম একটা ছিদ্র, ক্ষুদ্র ছিদ্র, অতি ক্ষুদ্র ছিদ্র, এটা কি অতি ক্ষুদ্র ছিদ্র, ছবি আঁকবে, হ্যাঁ, এটা খাতাগুলো নিয়ে বইগুলো নামিয়ে দেন হবে, এটা অত্যাধিক স্মল হোল, এটা কি একটা স্মল হোল। এর মধ্যে দিয়ে যখন তিনি দেখলেন আলো যাচ্ছে, কি যাচ্ছে, আলোকে যখন এখান থেকে তিনি কি করলেন, পাঠালেন বা অতিক্রম করার চেষ্টা করলেন আলো, এখান দিয়ে তিনি দেখলেন আলো আর সরলরেখা যাচ্ছে না, এই হোলটা কি অত্যাধিক ক্ষুদ্র, অতি ক্ষুদ্র। পরবর্তীকালে বিজ্ঞানীরা এটা করে দেখলেন, যে এক্সপেরিমেন্ট করে দেখলেন আলো সম্বন্ধে, আরো বিজ্ঞানী, এটা থেমে যায়নি, নিউটন করার পর তো আর থেমে যায়নি দিয়ে বাবু, থেমে যায়নি তো, আরো বিজ্ঞানী এলেন পরে। পরবর্তীকালে তিনি দেখলেন এটা একটা যদি ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ছিদ্রের মধ্যে দিয়ে আলোকে পাঠানো হয়, সে আর সরল রেখা যায় না, সে আর সরল লেখা যায় না, সে দেখা যায় এরকম এরকম করে যাচ্ছে, কিরকম যাচ্ছে, ধীরে ধীরে এরকম এরকম করে যাচ্ছে, মানে এটা কি, এটাকে বলা হচ্ছে তরঙ্গ টাইপ, তরঙ্গ যেমন যায়, তরঙ্গ যেমন ছড়িয়ে যাওয়া হচ্ছিল কেমন, এই তো সোজা যাওয়া হচ্ছিল, বলছো এই সোজা বেরোতো, যাচ্ছে না, এরকম কেমন যাচ্ছে, তরঙ্গের আকার বিস্তার ছড়াচ্ছে, বিস্তার লাভ করছে, প্রোপাগেট করছে, আলো কি করছে, তরঙ্গের মাধ্যমে, দেখো তরঙ্গের মাধ্যমে আস্তে 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 করে ছড়াচ্ছে, আস্তে ছড়িয়ে যাচ্ছে। এটার ব্যাখ্যা করতে পারলেন না তখন এই নিউটনের এই তত্ত্ব দ্বারা, ওটা কি তাহলে কি, নিউটন বলেছেন এত বড় একটা বিজ্ঞানী, আলো কণা দ্বারা গঠিত, এখানে কি হচ্ছে, এখানটায় কি হচ্ছে, ব্যাপার কি। তিনি আরো দেখলেন যদি এখানে যদি আরেকটা ছিদ্র করা যায়, এখানে আরো একটা ছিদ্র করা যায়, দেখা যাবে, হ্যাঁ, আরো এরকম বেরোবে, আরো তরঙ্গ সৃষ্টি হবে, তখন দেখা যাচ্ছে এই তরঙ্গগুলো একে অপরকে কি করছে, ইন্টারফেয়ার করছে, কি করছে দেখো, ইন্টারফেয়ার করছে না, ইন্টারফেয়ার করছে না, এগুলো একটা তরঙ্গ আরেকটা তরঙ্গের সঙ্গে কি হচ্ছে, ইন্টারফেয়ার করছে। এগুলো ব্যাখ্যা দিতে পারলে না, কার সাহায্যে ব্যাখ্যা করা গেল না, নিউটনের যে থিওরি দিয়েছেন তার সম্বন্ধে। বলছে এই যে ঘটনাটা তোমাদের ক্লাস 12 আছে, এখানে এই যে এটাকে বলা হচ্ছে আলোর ডিফ্র্যাকশন বলা, কি বলা, ডিফ্র্যাকশন। এই যে এই ছোট হোল দিয়ে যখন যাচ্ছে আলো, তখন তার তরঙ্গ, অ্যাকচুয়ালি তরঙ্গ ধর্ম প্রদর্শন করছে, কি প্রদর্শন করছে,
তরঙ্গ। এটাকে বলা হচ্ছে কি ডিফ্র্যাকশন বলা হয়। ছবি আঁকবে সব, হ্যাঁ, ডিফ্র্যাকশন। যেমন প্রতিসরণকে বলা হয় রিফ্র্যাকশন, ডিফ্র্যাকশন বলে একটা ধর্ম আছে, হ্যাঁ, বাংলার নামটা মনে নেই এই মুহূর্তে, আমার ক্লাস 12 আছে। এইভাবে যে একটার পর একটা তরঙ্গ যে ইন্টারফেয়ার করছে না, এগুলোকে বলা হচ্ছে, এগুলো বলছে ইন্টারফারেন্স। কি বলেছে? ইন্টারফারেন্স। ইন্টারফারেন্স। এইটুকু তুলো বলে, জাস্ট এইটুকু তুলো। এগুলোর এক্সপেরিমেন্ট, এগুলোর এক্সপ্লেন করতে পারলো না কে? নিউটনের দ্বারা এগুলোর এক্সপ্লেন হলো না। ঠিক আছে, দেখা শুরু করো। কিছু লেখা নেই। এরপর বিজ্ঞানী এলেন একজন হিউগিয়ান। হিগুয়েন এলেন। বিজ্ঞানী হিগুয়েন এসে বললেন আলো আসলে কিছু নয়, আলো হচ্ছে দুটো ধর্ম দেখা যায়। তিনি বললেন আলোর তরঙ্গ ধর্ম দেখা যায়। সবাই বিশ্বাস করেনি, করে কি করে হয়? তুমি যে বলছো, বিজ্ঞানী কে এলেন? হিগুয়েন। আচ্ছা বলছি, আমি লিখে ফেলো একটা ছোট করে। ডিফ্র্যাকশন, এটাকে বলা হচ্ছে ডিফ্র্যাকশন। যখন আলো যখন অতি ক্ষুদ্র কোনো হোল দিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন আলো সরল রেখা যায় না, আলো তখন বিস্তার লাভ করে কেমন? তরঙ্গের আকারে বিস্তার লাভ করে। ঠিক আছে, এরকম তরঙ্গের আকারে বিস্তার লাভ করে। একে বলা হচ্ছে ডিফ্র্যাকশন। যদি আর একটা সোর্স থাকতো, এখানটা আর একটা যদি হোল থাকতো, সেখান দিয়েও কি আলো যেত, এরকম তরঙ্গের আকার যেত। তখন দুটো তরঙ্গের মধ্যে কি হতো? একটা দেখো কি হচ্ছে, এটা ইন্টারফেয়ার করছে। ইন্টারফেয়ার করছে বলি না, ইন্টারফারেন্স বলা হচ্ছে একে। এটা হচ্ছে ইন্টারফারেন্স, মানে দুটো তরঙ্গ, যখন দুটো তরঙ্গ, অ্যাকচুয়ালি দুটো তরঙ্গ পরস্পরকে যখন ইন্টারফেয়ার করছে একে অপরের সঙ্গে। মনে করো আমি এখান থেকে একটা দড়িতে তরঙ্গ সৃষ্টি করলাম, একটা তরঙ্গ সে পাশ দিয়েও কি হলো, কেউ তরঙ্গ সৃষ্টি করছে, আর দুটো তরঙ্গ আসবে তো, তখন দুটো তরঙ্গ পরস্পর কি করবে? ওভারল্যাপ করবে, ইন্টারফেয়ার করবে। ওইটাই অপবর্ধন না কি নাম একটা আছে, ভুলে গেছি আমি, কিছু একটা আছে বাংলা, মানে এটার নাম ক্লাস 12 আছে, এগুলো তোমাদের দরকার নেই। এই হোলটা যখন অত্যাধিক ক্ষুদ্র হবে, কোন হোলটা? এই হোলটা যখন, তখন আর আলো তরঙ্গ ধর্ম শো করবে। কি করবে? তরঙ্গ ধর্ম শো করবে। নেচার অফ লাইটস পড়ছি আমরা এখন, নেচার অফ লাইটস। ডিফ্র্যাকশন। বিজ্ঞানী মাঠে নামলেন। কে বিজ্ঞানী? হিগুয়েন। কে? হিগুয়েন বললেন আলোর, কে বিজ্ঞানীকে? হিগুয়েন বললেন আলোর আরেকটা ধর্ম রয়েছে, ওয়েভ নেচার। ওয়েভ নেচার অফ লাইট। তিনি বললেন আলো হচ্ছে তরঙ্গ। তখন অন্যান্য যে বিজ্ঞানীরা ছিল, তার সঙ্গে তার যে কলিগরা ছিল, বা সেই সময়কার আরো অন্যান্য বিজ্ঞানীরা বলছে, তুমি যে বলছো না ওয়েভ নেচার রয়েছে, ওয়েভ ধর্ম রয়েছে, কার? আলোর। তার প্রমাণ কি? তিনি তখন কিছু প্রমাণ দিতে পারেনি। ঠিক আছে, পরবর্তীকালে একটা বিজ্ঞানী ইয়াং, তিনি একটা, হ্যাঁ নাম শুনেছো তোমরা, ইয়াং নাম শুনেছো তো? ইয়াং তিনি কি করলেন? একটা এক্সপেরিমেন্ট করলেন, ওয়াইডিএসই। বলছি নামটা বলছি, এগুলো উঁচু ক্লাসে আছে। ঠিক আছে, জাস্ট আমি এগুলো বলে দেওয়া যাচ্ছে, এগুলো শিখে যাচ্ছ তো, শিখে যাচ্ছ তো। হিগুয়েন বললেন ওয়েভ নেচার আছে, তিনি কিন্তু তার সপক্ষে উপযুক্ত কারণ দেখাতে পারেনি। এইসব থিওরি ঢুকবো না এখন, আমি জাস্ট বলে দিচ্ছি এগুলো। বিজ্ঞানীকে ইয়াং, তিনি একটা সূত্র নিয়ে এলেন, ওয়াইডিএসি, ইয়াং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট করলেন। তিনি বললেন ডাবল স্লিট এক্সপেরিমেন্টের মাধ্যমে তিনি বললেন, পরীক্ষা করে দেখালেন আলো হচ্ছে একটা তরঙ্গ, আর কিছু না, আলো একটা তরঙ্গ। তিনি কি বলেন? আলো একটা প্রকার যান্ত্রিক তরঙ্গ। তোমরা পড়েছো তো যান্ত্রিক তরঙ্গ, অযান্ত্রিক তরঙ্গ তোমাদের পড়িয়েছি। আলো হচ্ছে কি এক ধরনের বা মেকানিক্যাল ওয়েভস, তাই তো? মেকানিক্যাল কে বললেন এটা? কি বললেন? ইয়াং। কে এই নামটা, এটা নামের সঙ্গে হিগুয়েন বলেছিল, প্রথমে ধারণা করেছিল আগে থেকে, প্রমাণ দিতে পারেনি। তারপর বিজ্ঞানী তার একটা একটা এক্সপেরিমেন্ট নিয়ে আসেন, তার সাহায্যে তিনি বললেন আলো একটা আসলে কি তরঙ্গ, যান্ত্রিক তরঙ্গ। হ্যাঁ, আই হচ্ছে ওয়েভ, এক ধরনের ওয়েভ, এইটাই দিলেন সেটা।
এই এক্সপেরিমেন্টের মাধ্যমে তুমি দেখান এক্সপেরিমেন্ট ওয়াইডিএসসি ভেরি ভেরি ফেমাস এক্সপেরিমেন্ট এটা মারাত্মক রকম ক্লাস 12 বা ক্লাস 12 এটা ভেরি ভেরি ফেমাস এক্সপেরিমেন্ট শব্দেরও হয় হয় তিনি বলেন মেকানিক্যাল ওয়েভ মেকানিক্যাল মানে কি বলতো যান্ত্রিক তরঙ্গ যান্ত্রিক তরঙ্গ কি একটা মাধ্যম লাগে বিস্তার লাভের জন্য যান্ত্রিক তরঙ্গ কি বলেছিলাম কাকে বলে যে সমস্ত তরঙ্গ বিস্তার লাভের জন্য বিস্তার মাধ্যমের প্রয়োজন হয় ঠিক আছে তিনি বললেন আলো তিনি বলে শূন্য মাধ্যম না এই মাধ্যমটাকে তিনি ধরেছিলেন এটা যে মহামাধ্যম এই যে আমাদের যে চারপাশে যে মাধ্যমটাকে একটা কাল্পনিক মাধ্যমের সঙ্গে তুলনা করেন বলছে এই ইয়ং আমাদের চারপাশে কি মাধ্যম আছে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম আছে তো এই মাধ্যমটাকে তিনি বললেন কি ইথার মাধ্যম কাল্পনিক একটা মাধ্যমের নাম দিলেন আমাদের চারপাশে যে মাধ্যমটাকে এটা কাল্পনিক একটা নাম দিলেন মাধ্যমটাকে নাম দিলেন একটা কাল্পনিক নাম দিলেন কি ইথার সেখানে আলো বেগ চলাচল করতে পারে সেখানে আলো চলাচল করে আলো কি কাল্পনিক এক ধরনের মাধ্যম ইথারে বিস্তার লাভ করে তারপর আরেকজন বিজ্ঞানী এলো কে লিখছি আমি দেখো তারপর আরেকজন বিজ্ঞানী এলো কি বললেন তিনি ম্যাক্সওয়েল বাচ্চা লোক তোমাদের আমি ভালো করে বলে দিচ্ছি ম্যাক্সওয়েল মানে অস্ট্রেলিয়ার ক্রিকেটার নয় হ্যাঁ অস্ট্রেলিয়ার ক্রিকেটার ভাববে না তোমরা এই ম্যাক্সওয়েল হচ্ছে একটা বিজ্ঞানীর নাম একটা বিজ্ঞানী না ক্রিকেটার ম্যাক্সওয়েল না ম্যাক্সওয়েল কে একজন বিজ্ঞানী তিনি ম্যাক্সওয়েল বিজ্ঞানী কি বললেন বলছে তুমি ঠিক বলেছো আলো হচ্ছে এক ধরনের তরঙ্গ একদম বাস্তব ঠিক কথা তিনি বললেন আলো এক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আলো আর কিছু নয় ইলেকট্রোম্যাগনেটিক বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তোমাদের করানো হয়েছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আলো আর কিছু নয় তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বেশি যাচ্ছি না জাস্ট এগুলো আমি হালকা তোমাদের এক্সপ্লেন দিচ্ছি আলো কি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কে বললেন প্রথম বিজ্ঞানী ম্যাক্সওয়েল বলছে এই তড়িৎ চুম্বকীয় হওয়ার জন্য আলোর বিস্তার লাভের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না এ বলেছিল কি মানে আলো হচ্ছে অ্যাকচুয়ালি মেকানিক্যাল ওয়েভ নয় একটু ভুল বলেছিল ঠিক আছে ইয়াং একটু ভুল বলেছিল ইয়াং কি বলেছিল একটা মেকানিক্যাল ওয়েভ বিস্তার লাভের কাল্পনিক একটা মাধ্যম পৃথিবী বিস্তার লাভ করে ইথারে বুঝছি তারপর ম্যাক্সওয়েল বললেন না আলোর কোনো মাধ্যমের প্রয়োজন হয় না আলো একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আলো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তার জন্য এরা কি করে আলো বিস্তার লাভ করে কোনো মাধ্যম ছাড়াই আলো বিস্তার লাভ করতে পারে আলো হচ্ছে কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এই পর্যন্ত হলো ঠিক আছে এই পর্যন্ত হওয়ার পর আরো বিজ্ঞানীরা দেখলেন আরো কিছু ধর্ম তারা আবিষ্কার করলেন আরো কিছু কি ধর্ম আবিষ্কার করলেন দেখলেন আরো ধর্ম রয়েছে কি কি ধর্ম রয়েছে ফটো ইলেকট্রিক এফেক্ট কি রয়েছে একটা ফটো ইলেকট্রিক এফেক্ট অ্যাটমিক এক্সাইটেশন কি অ্যাটমিক এক্সাইটেশন তখন সেগুলো দ্বারা আর আলোকে ব্যাখ্যা করতে পারলো না সেগুলোকে আলোর এই ধর্মগুলো ব্যাখ্যা করতে পারলো না তরঙ্গ ধর্ম দ্বারা দুটো জিনিস আমরা এক্সপ্লেন করতে পারলো তারা ডিফ্র্যাকশন ঠিক আছে ইন্টারফারেন্স এই দুটো ধর্মকে এক্সপ্লেন করলেন ঠিক আছে কিন্তু আরো দেখা গেল যত সময় যাচ্ছে আরো উন্নতি হচ্ছে প্রযুক্তি যত সময় যাচ্ছে কি আরো উন্নত হচ্ছে প্রযুক্তি উন্নতি হচ্ছে তত বিজ্ঞানীরা আরো দেখলেন নতুন নতুন ধর্ম দেখা যাচ্ছে আলোর নতুন নতুন ধর্ম দেখা যাচ্ছে কি কি ধর্ম নেক্সট লাস্ট স্লাইড আমাদের এটা তারপর আমরা ঢুকবো লাস্ট স্লাইড ফটো ইলেকট্রিক এফেক্ট এগুলো কি জিনিস তোমাদের পরে শিখবে হ্যাঁ ফটো ইলেকট্রিক এফেক্ট অ্যাটমিক এক্সাইটেশন এটা কেমিস্ট্রি তোমরা শুনেছো না অ্যাটমিক এক্সাইটেশন কি করে অ্যাটমিক এক্সাইটেশন কিছু পড়েছি তোমাদের আমি 9 কিছু পড়েছি অ্যাটমিক এক্সাইটেশন ঠিক আছে কি হয় একটা কক্ষ থেকে বাইরে কক্ষে লাভ মারতে একটা ইলেকট্রনকে যখন
নিম্নতর শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে জাম্প মারছে, তখন সে কি করে, আলোর কি করে, সে শক্তি কি করে, গ্রহণ করে। ওইটাই আছে কিছুটা, একটা পড়বে তোমরা হয়তো কেমিস্ট্রিতে কিছু পড়বে। অ্যাটমিক এক্সাইটেশন, এই ইয়েগুলোকে আর এক্সপ্লেন করা যাচ্ছে না, ঠিক আছে। তখন তারপর বিজ্ঞানী লাস্ট পর্যন্ত মাঠে এলেন কে, এগুলোকে যাচ্ছেন এক্সপ্লেন করা, ঠিক আছে, এগুলোকে যাচ্ছেন এক্সপ্লেন করা। তারপর বিজ্ঞানী লাস্টে এলেন বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক। বিজ্ঞানীকে ম্যাক্স প্লাঙ্ক, ম্যাক্স প্লাঙ্ক তিনি এসেন কিনেন নতুন একটা, তার নতুন থিওরি নিয়েছেন, কোয়ান্টাম থিওরি। কি থিওরি? কোয়ান্টাম থিওরি, কোয়ান্টাম থিওরি অফ লাইট। কোয়ান্টাম থিওরিতে তিনি বললেন আলো, আলো হলো এক প্রকার ছোট ছোট শক্তির প্যাকেট। আলো হলো এক প্রকার ছোট ছোট শক্তির, ক্ষুদ্র ক্ষুদ্র শক্তির প্যাকেট, প্যাকেট অফ এনার্জি, থলি বলতে পারো, ছোট ছোট থলি মানে কণা। কণাই তো, থলি মানে কি, প্যাকেট মানে কি, পার্টিকেল, ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেল, কণা, যেটা নিউটনও বলেছিল একই রকম, তো বলেছিল না। ম্যাক্স প্লাঙ্ক কি করলেন, কি বললেন, কি নিয়ে এলেন, কোয়ান্টাম থিওরি, ঠিক আছে। ম্যাক্সওয়েল নিয়ে এলেন কোয়ান্টাম থিওরি। এই থিওরিতে ম্যাক্স প্লাঙ্ক বললেন আলো হলো অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র শক্তির প্যাকেট দ্বারা গঠিত। এই শক্তির যে প্যাকেট, বা প্যাকেট মানে কি আসলে কণাই তো, কণা না। এই প্যাকেট গুলোর নাম দিলেন তিনি ফোটন কণা। ফোটন কণা পড়েছিস? জীবন বিজ্ঞানও রয়েছে তোমাদের, এটা জীবন বিজ্ঞান আছে না, ফোটন। তাহলে তিনি কি বললেন, আলো হলো, নিউটনও বলেছিল তো, এখন কণা আসলে কি, আলো আসলে কি, আলো আসলে কি, নিউটনও কি বলেছিল, আলো আসলে কি, কণা দ্বারা গঠিত। ম্যাক্স প্লাঙ্কও বলছে শক্তির প্যাকেট দ্বারা গঠিত, একই তো ব্যাপার, কণা আর শক্তির প্যাকেট একই, ঠিক আছে। আমার ম্যাক্সওয়েল আর হিগিন বললো কি, আলো কি এক ধরনের তরঙ্গ। তখন বিজ্ঞানীদের মধ্যে কনফিউশন এসে গেল, কি ব্যাপারটা কি, আসলে রহস্যটা কি। তোমার একটা বিজ্ঞানী বললেন ডি ব্রগলি, কি বললেন, ডি ব্রগলি, শেষ হয়ে গেছে গল্প, শেষ, ঠিক আছে, এটাই গল্প। ডি ব্রগলি কি বললেন, আসলে কিছু না, আলো দুটো ধর্ম দেখা যায়, ডুয়েল নেচার দেখা যায়। আলো কি দেখা যায়, ডুয়েল নেচার, দ্বৈত ধর্ম। কি দেখা যায়, আলো ডুয়েল নেচার দেখা যায়, ডুয়েল নেচার মানে দ্বৈত। ডুয়েল মানে কি, ডুয়েল মানে দ্বৈত, দুটো ধর্ম দেখা যায় আলোর। একটা কি, এক নম্বর যেটা বলা আছে, যেটা নিউটন আর বলেছিল, কণা ধর্ম, তাই তো, কণা বা ফোটন ধর্ম বলা হচ্ছিল, কি ফোটন, কণা বা ফোটন ধর্ম। 2 নম্বর কি বলা আছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আলো একটা কি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ দেখা যায়, ব্যাস কত। আসলে এই লাইট চ্যাপ্টারটা তোমাদের উঁচু ক্লাসে অপটিক্স নামে পরিচয় থাকবে, কি হবে, অপটিক্স, ঠিক আছে, বুঝতে পেরেছো। আলোকে আমরা কি বলি, অপটিক্স। আলোকে তোমরা অপটিক্স নামে চিনবে, বড় বড় বইগুলোতে দেখবে যখন উঁচু ক্লাসে উঠে, আলো আসলে কি লেখা আছে, অপটিক্স। বলছি অপটিক্সের 3টে অংশ হয়, 3টে পার্ট আছে অপটিক্স চ্যাপ্টারে। অপটিক্সের অন্তর্গত 3টে হয়, রে অপটিক্স বা জিওমেট্রিক্যাল অপটিক্স বলা হচ্ছে। কি বলেছি বুঝতে পেরেছো। আলো যে চ্যাপ্টারটা আমরা কি বলি, অপটিক্স বলি, ঠিক আছে। এই অপটিক্সের 3টে অংশ, রে অপটিক্স বা জিওমেট্রিক্যাল অপটিক্স, যেখানে কি করা হয়, কি পড়ানো হয়, যেখানে কণা ভাবা হয়, পার্টিকেল ভাবা হয়, যেখানে লাইটকে কি ভাবা হয়, পার্টিকেল। রে অপটিক্সে লাইটকে ভাবা হয় কি, সেখানে আমরা পড়ি কি পড়ি, রিফ্লেকশন পড়ি, প্রতিফলন, আর কি পড়ি, প্রতিসরণ, ঠিক আছে। তারপর যে দ্বিতীয় পার্টটা ওয়েভ অপটিক্স বলা হচ্ছে, কি বলা হচ্ছে, ওয়েভ অপটিক্স। যখন মানে যেখানে আলোটা কি হিসেবে কাজ করছে, এখানটায় ওয়েভ হিসেবে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। অ্যাকচুয়ালি কিরকম ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেখানে কি আলোচনা করছি আমরা, ডিফ্র্যাকশন আর ইন্টারফারেন্স, ডিফ্র্যাকশন ইন্টারফারেন্স। ব্যাস কত।
3 নম্বর হচ্ছে কোয়ান্টাম অপটিক্স। কোয়ান্টাম অপটিক্স, কোয়ান্টাম অপটিক্স লিখতে পারো। এটা এখানে কি আলোচনা করা হচ্ছিল? ফটো ইলেকট্রিক এফেক্ট, অ্যাটমিক এক্সাইটেশন, এগুলো হচ্ছে এখানে পড়ানো হচ্ছিল। ফটো লিখে রাখতে পারো, ফটো ইলেকট্রিক এফেক্ট, অপটিক্স, অ্যাকচুয়ালি চ্যাপ্টারের নাম অপটিক্স, ঠিক আছে? ফটো ইলেকট্রিক এফেক্ট, আর একটা কি বললাম? অ্যাটমিক এক্সাইটেশন, অ্যাটমিক এক্সাইটেশন। অপটিক্সের 3টে অংশ। গল্পটা বোঝা গেছে বাচ্চা লোক? কিছু নেই। এবার আমরা চ্যাপ্টারে ঢুকবো। তাহলে তোমরা আমাদের আলোর ইন্ট্রোডাকশনটা বোঝা গেছে মোটামুটি? তোমরা বুঝতে পেরেছো আলোর ইন্ট্রোডাকশনটা বোঝা গেছে? তাহলে আমরা কি দেখলাম? আলোর কটা ধর্ম দেখা যায়? ডুয়েল নেচার দেখা যায়। আলোর ডুয়েল নেচার, একটা কি কণা বা ফোটন নেচার রয়েছে, একটা কণা ধর্ম বা ফোটন নেচার, আর একটা হচ্ছে ওয়েভ অপটিক্স, ওয়েভ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ঠিক আছে? আলো নিয়ে প্রথম এক্সপেরিমেন্ট করেন বিজ্ঞানী নিউটন। তিনি তার একটা থিওরি নিয়ে আসেন। অনেক থিওরিজ আছে, থিওরি একটু বলবো না, থিওরিজ বলবো। কি বলবো? থিওরিজ। কর্পাসকুলার থিওরি, নিউটনের যে ফার্স্ট থিওরিটা কর্পাসকুলার। তিনি বলেন আলো অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কি দ্বারা গঠিত? কণা দ্বারা গঠিত। সেই কণাগুলোর নাম তিনি দেন কর্পাসকুল। তিনি তার এই এক্সপেরিমেন্টের দ্বারা আলোর দুটো ধর্মকে তিনি কি এক্সপ্লেন করে দিলেন। কি কি ধর্ম? রিফ্র্যাকশন আর রিফ্র্যাকশন বা প্রতিসরণ, আর একটা রিফ্লেকশন বা প্রতিফলন এক্সপেরিমেন্ট করলেন। পরবর্তীকালে যত সময় যাচ্ছে আরো আলো নিয়ে বিজ্ঞানীদের এক্সপেরিমেন্ট বাড়লো। এক্সপেরিমেন্ট বাড়ার পর দেখা গেল আরো কিছু আলো ধর্ম রয়েছে। দেখালাম একটা, যে একটা হোলের মধ্যে দিয়ে, ক্ষুদ্র অতি ক্ষুদ্র হোলের মধ্যে যদি আলোকে ফেলানো যায়, আলো আর সরল রেখা যাচ্ছে না। কেমন যাচ্ছে? আলো তরঙ্গের আকারে বিস্তার লাভ করছে। এটাকে নাম দিলেন কি? নামটা এটা হলো ডিফ্র্যাকশন। দুটো হোল থাকলে তখন দেখা যাবে দুটো তরঙ্গের মধ্যে ওভারল্যাপ হচ্ছে, ইন্টারফারেন্স বলা হচ্ছে তাকে। এগুলোকে এক্সপ্লেন করতে পারলেন না। কেন পারলেন না? বিজ্ঞানী বললেন হিগুয়েন, তাই তো? হিগুয়েন তখন বললেন আলো আসলে কিছুই নয়, আলোর তরঙ্গ ধর্ম রয়েছে। আলো হচ্ছে তরঙ্গ ধর্ম রয়েছে, কিন্তু তিনি উপযুক্ত পরিমাণ প্রমাণ দিতে পারেনি। পরবর্তীকালে এক বিজ্ঞানী ইয়াং, তিনি তার একটা ফেমাস এক্সপেরিমেন্ট করেন। এক্সপেরিমেন্টের নাম কি বলেছিলাম আমি? YDSE, ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্টের মাধ্যমে তিনি বললেন আলো হচ্ছে এক ধরনের তরঙ্গ, প্রমাণ করে দিলেন। তিনি বললেন আলো মেকানিক্যাল ওয়েভ, আলো কাল্পনিক একটা মাধ্যম, ইথারে বিস্তার লাভ করে। কাল্পনিক মাধ্যম ইথারে বিস্তার লাভ করে। তারপর বললেন বিজ্ঞানী ম্যাক্সওয়েল বাবু এসে গেলেন। ক্রিকেটার ম্যাক্সওয়েল বাবু না, আমাদের বিজ্ঞানী ম্যাক্সওয়েল। তিনি বলেন আলো তুমি ঠিক বলেছো ইয়ংদা, ঠিক বলেছে যে আলো হচ্ছে ওয়েভ, তড়িৎ চুম্বকের তরঙ্গ, আলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এই সম্বন্ধে পড়া হবে তোমাদের, পরবর্তীকালে পড়া হবে। এই আলো শেষের দিকে রয়েছে, হ্যাঁ, এই পাঠটাও কিছুটা আছে, তোমাদের পড়ানো হবে। তিনি বললেন আলো শূন্য মাধ্যমে চলাচল করতে পারে। বিস্তার লাভের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন নেই। আলোর বিস্তার লাভের জন্য কোনো মাধ্যমের, ব্যাস কত হয়ে গেল, খতম। সবাই খুশি, আনন্দিত সবাই। আচ্ছা এই ব্যাপার, ওকে ওকে ওকে। আরো সময় গেল, দেখা গেল আরো কিছু ধর্ম রয়েছে, আরো অনেক ধর্ম রয়েছে। ফটো ইলেকট্রিক এফেক্ট, অ্যাটমিক এক্সাইটেশন, এগুলো তখন আর এক্সপ্লেন হচ্ছে না দুটো ধর্ম দ্বারা। তখন মাঠে নামলেন লাস্ট খেলোয়াড় নামলেন বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক। নেমেই তিনি ব্রহ্মাস্ত্রটা চালু করে দিলেন। কি করে দিলেন? ব্রহ্মাস্ত্র চালু করে দিলেন। ব্রহ্মাস্ত্র চালু করে দেওয়ার পর তিনি বললেন, তিনি নিয়ে এলেন ব্রহ্মাস্ত্র সিরিজ নিয়ে এলেন তিনি, কোয়ান্টাম থিওরি অফ লাইট, ম্যাক্সওয়েল। তিনি বললেন আলো মানে কোয়ান্টাম মানে কি? আণবিক পারমাণবিক বিষয়, তাই না? পরমাণুর মতো বিষয়। আলোকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে ভাবা শুরু হলো, আলোকে ছোট ছোট কণা এসে ভাবলো।
তিনি বললেন আলো ছোট ছোট কোণা দ্বারা গঠিত, ঠিক কথা। নিউটন যে বলেছিল আলো ছোট ছোট কোণা দ্বারা গঠিত, ঠিক কথা। বলছে ওই কণাগুলো একটা শক্তির প্যাকেট, একটা শক্তি, ওই কণাগুলো আসলে একটা কি শক্তির প্যাকেটের মতো কাজ করছে। নিউটনও বলেছিল কণা, কিন্তু নিউটন শুধু বলেনি কণাগুলো কি শক্তির প্যাকেট বলেনি, কণা বলেছিল, ঠিক আছে। সেই কণাগুলোর নাম কি দিয়েছিলেন তিনি? ফোটন কণা। তারপর কিছু সামান্য একটা হয়েছিল, কনফিউশন তৈরি হয়েছিল। সেই কনফিউশনটা সলভ করেন কে? ডি ব্রগলি। বলেন আলো ডুয়াল নেচার রয়েছে, কণা ধর্ম রয়েছে আর তরঙ্গ ধর্ম রয়েছে। এটা বললাম অপটিক্স বলা হয়, আলোর যে চ্যাপ্টারটা অপটিক্স বলা হয়। অপটিক্সের তিনটে ভাগ হয়, রে অপটিক্স বা জিওমেট্রিক্যাল অপটিক্স, যেখানে পার্টিকেল ধর্ম পড়া হয়, যেখান থেকে আমরা প্রতিফলন আর প্রতিসরণকে ব্যাখ্যা করতে পারি। ওয়েভ অপটিক্স বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ডিফ্র্যাকশন, ইন্টারফারেন্স পড়ি সেখানে। কোয়ান্টাম অপটিক্স, ফটো ইলেকট্রিক এফেক্ট, অ্যাটমিক এক্সাইটেশন, এগুলোকে আমরা এখানটায় কভার করি, ঠিক আছে। চলো আমরা এবার টপিকে ঢুকছি। রেডি বাচ্চা লোক? আমাদের নতুন জার্নি শুরু হয়েছে, খুব এক্সাইটেড আছি আমি। তোমাদের 1 বছর প্রায় ভিডিও বানাচ্ছি আমি, ক্লাস 9 ফুল ভিডিও দিয়েছি তোমাদের। মোটামুটি সাবস্ক্রাইবার বেড়েছে, মোটামুটি সাবস্ক্রাইবার হয়েছে আমার, ওসব চিন্তা নেই আমার। ভিউজ ভালো হয়েছে মোটামুটি আমার। গত বছর ভিডিও, একটা ভিডিও 10 ঘন্টা, 8 ঘন্টা, 9 ঘন্টা করে ভিডিও হয়েছে, 6 ঘন্টা, 7 ঘন্টা করে ভিডিও হয়েছে। এগুলো আমার প্রাপ্তি প্রথম বছরে, ঠিক আছে। এবছর আমি সেটাকে ক্রস করার ইচ্ছা রয়েছে। তোমরা আমার সঙ্গে থাকো, সব প্রশ্ন কমন দেবো আমি তোমাদের। অনলাইনে পড়ে তোমরা 100 পাবে, চ্যালেঞ্জ। রেডি তোমরা? পড়লে অবশ্যই পড়লে। যাদের মধ্যে পড়ার ইচ্ছা আছে তারা শুধুমাত্র আমার চ্যানেলে যোগ দাও। ফাঁকিবাজ ছেলে বলে এখানে টিকতে পারবে না একদিনও, ঠিক আছে। এখানে শেখানো হয় না, ফিল করানো হয়। ফিজিক্স ফিল করতে হলে বাড়িতে কিছুটা পড়তে হবে, শিখবে ম্যাজিকের মতো, ঠিক আছে। বুঝে দিচ্ছি আমি, তোমরা রেডি? এবার আমরা আলোর ছোট ছোট জিনিস শিখবো। আলোক উৎস, হেডিং করো আলোক উৎস। আলোক উৎস, সোর্স অফ লাইট। আলোক উৎস, আমি ইংরেজি লিখছি, হ্যাঁ ইংলিশে লিখছি আমি, তোমরা লেখো আলোক উৎস। সোর্স অফ লাইট মানে আলোর উৎস। কয় প্রকার? আলোর সোর্স অফ লাইট দুই ধরনের হয় সোর্স অফ লাইট, ঠিক আছে। যা ছোট ছোট করে বলে দিচ্ছি তোমাদের আমি, হ্যাঁ ডিটেলসে। এটা ডিটেলস তোমরা 7-এ পড়েছো, 8-এ পড়েছো এগুলো। সোর্স অফ লাইট, একটা কি লাইট আছে? লুমিনাস সোর্স। লুমিনাস সোর্স মানে সপ্রভ বস্তু, কি সপ্রভ উৎস বা সপ্রভ উৎস, তাই তো। সপ্রভ আলোক উৎস, যাদের নিজস্ব আলো আছে, তাই না? কি বলতে পারি আমি? সপ্রভ আলোক উৎস মানে যাদের নিজস্ব আলো রয়েছে, যাদের নিজস্ব আলো রয়েছে। যেমন উদাহরণ কি আমাদের একটা যেমন হতে পারে, কি উদাহরণ হতে পারে? সান হতে পারে, তো সান হতে পারে সপ্রভ উৎস। 2 নম্বর হচ্ছে কি অপ্রভ নাকি, বা নিষ্প্রভ নাকি, না অপ্রভ বলা হয়, নিষ্প্রভ বলা হয়। লুমিনাস, নন লুমিনাস, অপ্রভ কিছু একটা হবে, তোমরা ইংরেজি লেখো। অপ্রভ উৎস লুমিনাস সোর্স আর নন লুমিনাস সোর্স বলা হচ্ছে, যাদের নিজস্ব আলো নেই, অন্যের আলোয় আলোকিত হয়। যাদের নিজস্ব আলো নেই, অন্যের আলোর আলোকিত হয়। যেমন কি রে? চাঁদ, সোর্স অফ লাইট। তিন নম্বর আমার পরের হেডিং দেবো আমরা, টাইপস অফ অবজেক্ট। আলোর ভিত্তিতে শব্দের শ্রেণীবিভাগ, শব্দ না বা বস্তুর শ্রেণীবিভাগ। টাইপস অফ অবজেক্ট মানে কি? বস্তু। আলো বিস্তার, আলো চলাচলের ভিত্তিতে বস্তুর প্রকারভেদ বলতে পারো, ঠিক আছে। আলো চলাচলের ভিত্তিতে ট্রেসিং পেপার হবে, আংশিক অতিক্রম করতে পারে। আলোর ভিত্তিতে আমরা আলো চলাচলের ভিত্তিতে আমরা বস্তুকে 3 ভাগে ভাগ করি। স্বচ্ছ বস্তু, ট্রান্সপারেন্ট, যে বস্তুর মধ্যে দিয়ে আলো সম্পূর্ণরূপে অতিক্রম করে তাকে বলা হচ্ছে কি স্বচ্ছ বস্তু, স্বচ্ছ কাঁচ। অস্বচ্ছ বস্তু কি? যে বস্তুর মধ্যে দিয়ে আলো চলাচল করতেই পারে না একদম, বা আলো অতিক্রম করতে পারে না, যেমন কাঠ এইসব আছে, যেগুলো আছে তোমাদের। ঈষৎ স্বচ্ছ বস্তু কি? যে বস্তুর মধ্যে দিয়ে আলো আংশিক অতিক্রম করতে পারে।
যেমন কি ট্রেসিং পেপার আর তোমার ঘষা কাঁচ। এবার আমরা করব আলোক মাধ্যম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আলোক মাধ্যম। টাইপস অফ মিডিয়াম বলা আছে, কি বলা আছে? টাইপস অফ মিডিয়াম, মিডিয়াম লিখতে পারো, ইংলিশে লিখো টাইপস অফ মিডিয়াম। বলছে ঘনত্বের ভিত্তিতে, কার ভিত্তিতে? ঘনত্বের ভিত্তিতে। ঘনত্বের ভিত্তিতে আলোক মাধ্যমকে আমরা দুভাগে ভাগ করি। একটা কি লঘু মাধ্যম, কি মাধ্যম? লঘু মাধ্যম, রেয়ার মিডিয়াম বলা আছে। আলোক মাধ্যম কয় প্রকার? ঘনত্বের ভিত্তিতে দুই প্রকার, লঘু মাধ্যম আর কি ঘন মাধ্যম। দেখো এইসব জিনিস শিখে শিখে যেতে হবে তোমাকে, ঠিক আছে? একটা করে লাইন বাই স্টেপ শিখে শিখে যেতে হবে। কি বলছি বুঝতে পারছো তোমরা? তোমাদের একটা কথা বলছি কি, সমস্ত কিছু শেখার একটা প্রসেস আছে, সমস্ত কিছু শেখার একটা পদ্ধতি আছে। তুমি যদি সেই পদ্ধতিতে শিখে শিখে যাও তাহলে তোমার কোনো সমস্যা হবে না, ঠিক আছে? নিয়ম আছে শেখার, না? রান্না করার একটা নিয়ম আছে তো, রান্না করার একটা নিয়ম আছে তো। আগে কি করতে হয়? কড়া পাকাতে হয়, কড়া পাকাতে হয় তো, তারপর সেখানে কি দিতে হয়? তেল দিতে হয়, তাই তো? না আগে কি করি? কড়া দিয়ে দিস, কড়া দিয়ে দিয়ে আগে মাছ দিয়ে দিস, মাছ দিয়ে হয় তো? হয়? হয় না? তরকারি ভালো হবে না, তরকারি শিখতে হবে নি। তুমি ভালো করে ফিজিক্স না শিখলে, একটা প্রসেসে না শিখলে ফিজিক্স, তোমার সেই জিনিসপত্রগুলো উল্টো পাল্টা লাগবে, তোমার মাঝে কনফিউশন সৃষ্টি হবে। আরে কি ব্যাপার হলো রে, কোনটার পর কোনটা পড়ছি আমি, কি মনে হবে না? লঘু মাধ্যম, লঘু মাধ্যমটা কি বলছে লোক? লঘু মাধ্যমটা হচ্ছে যে মাধ্যমে আলোর বেগ বেশি, যে মাধ্যমে আলোর বেগ বেশি, বলতে পারো লঘু মাধ্যম, যে মাধ্যমে আলোর বেগ বেশি। খতম। ঘন মাধ্যম কি? ঘন মাধ্যম বাচ্চা লোক, তোমাদের জন্য আমি অনেক কষ্ট করছি, ঠিক আছে? তোমরা যুক্ত হয়ে যাও আমার ইউটিউব চ্যানেল। আমি তোমাদের প্রমিস করছি, প্রমিস, পুরো 10 আমি করাবো, সব চ্যাপ্টার করাবো, ফার্স্ট চ্যাপ্টার বাদে, ঠিক আছে? ফার্স্ট চ্যাপ্টার বাদে ইউটিউবে করাবো না, সেটা না করাবো, আমি আলোচনা করে দেবো, কোনো সমস্যা নেই। কিছু নেই, ভূগোলের জিনিস, শর্ট চ্যাপ্টার, আমি যা বলবো তার মধ্যে পড়বে সব, ঠিক আছে? ঘন মাধ্যম, যে মাধ্যমে আলোর বেগ কম, যে মাধ্যমে আলোর বেগ কম। তোমরাও ডট মারবে না, ঠিক আছে? তোমরা আবার ডট মারবে না, সুন্দর করে নোটস বানাও। প্রথম থেকে বলছি, নোটস, ফিজিক্সে নোটস বানানো ভেরি ভেরি গুরুত্বপূর্ণ, ফিজিক্সে নোটস বানানো ভেরি ভেরি গুরুত্বপূর্ণ। বলছে একটা জিনিস মাথায় রাখবে, এই যে মাধ্যম, লঘু মাধ্যম, ঘন মাধ্যম, দেখো লঘু মাধ্যম তো ঘন মাধ্যম তো, যে মাধ্যমে আলোর বেগ বেশি তাকে বলছি আমরা কি? ঘন মাধ্যম। লঘু মাধ্যম, যে মাধ্যমে আলোর বেগ কম তাকে বলছি। বলছে এই লঘু মাধ্যম ঘন মাধ্যম একটা তুলনামূলক বিষয়। কি বলছো? কার সঙ্গে তুলনা করছি তার উপর নির্ভর করবে। মাধ্যমকে যাচাই করা তুলনামূলক বিষয়। যেমন একটা ধরলাম আমি বায়ু, যেমন ধরলাম ওই বায়ু আর কি জল। এখানে কোনটা লঘু কোনটা ঘন বলো? লঘু ঘন কোনটা? এটা কি ঘন, এটা কি লঘু। লঘু মানে পাতলা, লঘু মানে কি পাতলা। আর এবার ভাবলাম এখানে বায়ু আর জলের মধ্যে বায়ুটা হচ্ছে কি লঘু, জলটা কি? যখন এই দুটো তুলনা করছি, এবার যদি তুলনা করি আমরা জল আর কাঁচ, কি এখানটায় জলটা তখন হয়ে যাবে কি লঘু। দেখো এটা বললাম না, যখন কার সঙ্গে তুলনা করছি তার উপর নির্ভর করছে। এটা কোনো নির্দিষ্ট না যে জল যে লঘু মাধ্যম সেটা কোনো নির্দিষ্ট নয় না। জল জীবন লঘু মাধ্যম উদাহরণ কি? না হয় না, লঘু মাধ্যমের উদাহরণ হয় না। যদি তুলনা করো তুমি বায়ু আর জলের মধ্যে, বায়ুটা লঘু মাধ্যম, জলটা ঘন মাধ্যম। কিন্তু জল আর কাঁচের মধ্যে জলটা লঘু, কাঁচটা ঘন। ঠিক আছে, ক্লিয়ার? চলো, বাচ্চাদের শিখেছি আমি, 7 এর বাচ্চাদের, 6 এর বাচ্চাদের শিখেছি। কথা কম বলো। আলো সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ ডেফিনেশন, সেম সংজ্ঞা করবো, জানতে হবে, হ্যাঁ জানতে হবে, ঠিক আছে? যেমন 1 নম্বর কি লিখবো? আলোক রশ্মি, লাইট রেজ। আলোক রশ্মি কি জিনিস? আলোক রশ্মি কি জিনিস? আলোক রশ্মি কাকে বলবো? এইটাকে কাকে বলবো? এই তো সংজ্ঞা। আলোর গতিপথ কে আলোক রশ্মি বলে।
আলোর গতিপথ এটা, আর সরলরৈখিক গতিপথ। হ্যাঁ আলোর গতিপথকে আলোর গতিপথকে আলোক রশ্মি বলা হয়। আলোর গতিপথকে বলা হয়, এখানে যে তীর চিহ্নটা দিয়েছি দেখতে পাচ্ছ তোমরা, এইটা এই তীর চিহ্ন দ্বারা আমরা কি বোঝাচ্ছি বলতো? আলোর বেগের অভিমুখ, অভিমুখ বোঝাচ্ছি কোন দিকে যাচ্ছে। এদিকে এদিকে মুখ আছে বলে অনেক এদিকে যাচ্ছে আলো, যদি এদিকে মুখ থাকতো এদিক থেকে এদিকে আলো আসছে, এদিকে থেকে এদিকে আলো যাচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ, আলোর গতিপথকে কি বলা হয়? আলোক রশ্মি। এটা কি বেগের অভিমুখ দেখানো হচ্ছে, আলোর বেগের অভিমুখ। এটা কি কি ভাই? আলোর বেগের অভিমুখ। এটা আলোর গতিপথকে বলা হয় বেগের, হ্যাঁ বেগ, বেগ যেদিকে যাচ্ছে তো আলো, হ্যাঁ বেগের অভিমুখ তো ওটা। আলো যে বেগে যাচ্ছে তার বেগের একটা অভিমুখ থাকে তো, বেগ তো ভেক্টর রাশি, ওটা কোন দিকে বেগের অভিমুখ? এদিকে, এদিকে হলে এদিকে বেগের অভিমুখ। আলোর বেগের অভিমুখ বা আলোর গতিপথকে বলি আমরা আলোক রশ্মি। ঠিক আছে, আলোক রশ্মি গুচ্ছ, পরে ইম্পর্টেন্ট, আলোক রশ্মি গুচ্ছ। আলোক রশ্মি গুচ্ছ 2 নম্বর হেডিং দেওয়া আছে। আলোক বিম অফ লাইট বলা হয়, কি বলা হয়? বিম অফ লাইট, আলোক রশ্মি গুচ্ছ। আলোক রশ্মি গুচ্ছ বাচ্চা লোক, আলোক রশ্মি গুচ্ছ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আলোক রশ্মি গুচ্ছ মানে কি? যখন একাধিক আলোক রশ্মি একসঙ্গে যাবে, যখন একাধিক আলোক রশ্মি একসঙ্গে বিস্তার লাভ করবে, বিস্তার লাভ করবে, বিস্তার লাভ বলবো আমরা ফিজিক্সের ভাষায়। এখানে কি বলবো? যাবে না, কি বলবো? বিস্তার লাভ করবে, প্রোপাগেট করবে, প্রোপাগেট, প্রোপাগেট। আলোক রশ্মি গুচ্ছ যখন একাধিক আলোক রশ্মিকে একসঙ্গে বিস্তার লাভ করে, যখন একাধিক আলোক রশ্মি একসঙ্গে বিস্তার লাভ করে, তখন তাকে বলা হয় বিম অফ লাইট বা আলোক রশ্মি গুচ্ছ। যখন একাধিক আলোক রশ্মি একসঙ্গে বিস্তার লাভ করে, বলছে আলোক রশ্মি গুচ্ছ 3 প্রকার। তোমরা পড়েছো, 7-এ পড়েছো এগুলো। দেখো এগুলো যা হচ্ছে তোমাদের 5, 6, 7 এ পড়েছো, এইটা পড়েছো, এগুলো পড়েছো তো? হ্যাঁ পড়েছো না? বললাম না আজকে জাস্ট হবে কি ইন্ট্রোডাকশন অফ লাইট। মেরে প্যারে বাচ্চা লোক, ইন্ট্রোডাকশন অফ লাইট আজকে হচ্ছে আমাদের। হ্যাঁ, 1 নম্বর বলছে এই আলোক রশ্মি গুচ্ছ 3 প্রকার। আলোক রশ্মি গুচ্ছ ভেরি ভেরি কনসেপ্ট গুলো জানতে হবে তো না? একটা কি এরকম মনে যাচ্ছে আলো, এরকম আলো যাচ্ছে। যখন একাধিক আলো রশ্মি গুচ্ছ পরস্পর কেমন যাচ্ছে? পরস্পর কেমন যাচ্ছে? সমান্তরাল, একে বলা হচ্ছে সমান্তরাল আলো রশ্মি গুচ্ছ। যখন একাধিক আলো রশ্মি গুচ্ছ সমান্তরালে বিস্তার লাভ করে, তখন তাকে বলবো আমরা সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ। ক্লিয়ার? ক্লিয়ার বাচ্চা লোক? একে বলা সমান্তরাল, আমি সংজ্ঞা লেখাচ্ছি না, আর সমান্তরাল তোমাদের সংজ্ঞা লেখাচ্ছি না আমি। সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ, আলোক রশ্মি গুচ্ছ যখন একাধিক আলোক রশ্মি পরস্পর সমান্তরালে বিস্তার লাভ করে। 2 নম্বর আলোক, 2 নম্বর কি আছে বাচ্চা লোক? মনে করো যখন একাধিক আলোক রশ্মি গুচ্ছ মনে হচ্ছে একটা বিন্দুতে এসে কি হচ্ছে, দেখো এরকম, যখন একাধিক আলোক রশ্মি মনে হচ্ছে যেন একটা নির্দিষ্ট বিন্দুতে এসে কি হবে? মিলিত হবে, মিলিত হচ্ছে বা হবে। হ্যাঁ, তখন তাকে আমরা বলছি কি অভিসারী আলোক রশ্মি গুচ্ছ। যখন একাধিক আলোক রশ্মি গুচ্ছ একটা বিন্দু দিকে আসছে বলে মনে হয়, একটা বিন্দু থেকে আসছে বলে মনে হয়। মনে করো এখানে একটা বিন্দু, কোনো বিন্দুতে আসার চেষ্টা করছে, যখন একাধিক আলোক রশ্মি গুচ্ছ একটা নির্দিষ্ট বিন্দু দিকে আসছে বলে মনে হয়, তখন তাকে বলছি আমরা অভিসারী আলোক রশ্মি গুচ্ছ। মেরে প্যারে বাচ্চা লোক, অভিসারী আলোক রশ্মি গুচ্ছ, আলোক রশ্মি গুচ্ছ। মনে হচ্ছে আবার যখন মনে হচ্ছে যেন যখন একাধিক আলো রশ্মি গুচ্ছ একটা বিন্দু থেকে এরকম মনে হচ্ছে যেন বেরিয়ে যাচ্ছে, এরকম একটা বিন্দু থেকে মনে হচ্ছে কি অপসৃত হচ্ছে, এটা কি ছড়িয়ে পড়ছে মনে হচ্ছে না? যখন একাধিক আলো রশ্মি গুচ্ছ মনে হচ্ছে যেন কোনো একটা বিন্দু থেকে কি হচ্ছে, একটা বিন্দু থেকে চারিদিকে এরকম ছড়িয়ে পড়ছে। যখন একাধিক আলো রশ্মি গুচ্ছ মনে হচ্ছে, যখন একাধিক আলো রশ্মি গুচ্ছ মনে হচ্ছে কি একটা নির্দিষ্ট বিন্দু থেকে কি হচ্ছে, চারিদিকে কি হচ্ছে, ছড়িয়ে পড়ছে, বিস্তার লাভ করছে, তখন তাকে বলছি আমরা, বা অপসৃত হচ্ছে। কি হচ্ছে এটা? অপসৃত বলা হয়। কি বলা হয়? অপসৃত। এই বিন্দু থেকে মনে হচ্ছে যেন একাধিক আলো রশ্মি গুচ্ছ অপসৃত হচ্ছে, তখন তাকে বলি আমরা অপসারী আলোক রশ্মি গুচ্ছ। কি বলা আছে? অপসারী আলোক রশ্মি গুচ্ছ, অপসারী আলোক রশ্মি গুচ্ছ। বিম অফ লাইট, এখানে কি দেখতে পাচ্ছি আমরা? একাধিক আলোক রশ্মি গুচ্ছ একটা নির্দিষ্ট বিন্দুর দিকে আসছে, তাই না? তখন সেই আলো রশ্মি গুচ্ছকে বলছি আমরা অভিসারী। যখন একাধিক আলো রশ্মি গুচ্ছ
একটা বিন্দু থেকে ছড়িয়ে পড়ছে বলে মনে হয় এরকম, তখন তাকে বলছি আমরা অপসারী আলোক রশ্মি উৎস। দেখো হেডিং করো তোমরা সবাই বাচ্চা লোক, দুই মাধ্যমের বিভেদ তলে আলোর আচরণ। আর কি আচরণ করে? দুই মাধ্যমের বিভেদ তলে আলোর আচরণ, মানে আলো কিরূপ আচরণ করে দুই মাধ্যমের বিভেদ তলে। ওকে বাচ্চা লোক, ক্লিয়ার তোমরা? দুই মাধ্যমের বিভেদ তলে আলোর আচরণ। দুই মাধ্যমের বিভেদ তল মানে আগে দেখো, ছবি দেখো আমার, হ্যাঁ এই একটা মাধ্যম, মনে করো একটা কাঁচ মাধ্যম। এটা কি? কাঁচ মাধ্যম। এর নিচে কাঁচ আছে, এর নিচে কি আছে? কাঁচ আছে। কোন করে নিচে কাঁচ আছে এরকম, হ্যাঁ এটা মিরর, হ্যাঁ এম মিরর, কাঁচ, হ্যাঁ কাঁচের উপরে আলো পড়লো, কি বললো? কাঁচের উপরে বিভেদ তল বলা, এটাকে বলা হচ্ছে বিভেদ তল। কোনটাকে বলা তো? এটাকে। উপরে কি বায়ু, ধরো নিচে কি আছে? কাঁচ আছে, এটাকে বলা বিভেদ তল। কি বলা হচ্ছে এটাকে? যে তল, বিভেদ তল মানে যে তল দুটি মাধ্যমকে কি করে? আলাদা করে, পৃথক করে, তাকে বলা হচ্ছে বিভেদ তল। যে তল দুটি মাধ্যমকে, দুটি ভিন্ন মাধ্যমকে পৃথক করছে। এখানে কি উপরে কি বায়ু, নিচে কি কাঁচ, তাহলে এটা কি? তাহলে এই তলটা কি বিভেদ তল হবে? বা জলের পৃষ্ঠ, উপরে কি বায়ু, নিচে কি জল, জলের পৃষ্ঠ একটা কি বিভেদ তল, বিভেদ তল হিসেবে কাজ করতে পারে। ঠিক আছে? এখানে যদি আলো পড়ে, কিরকম আলো পড়ছে বাচ্চা? দেখো আমি ছবি আঁকছি, আলো পড়লো, আলো পড়লো এরকম, কি আলো পড়লো? আলো পড়লে কি হয়? আলো পড়লে কি হয়? কিছু আলো বলা হচ্ছে, কিছু আলো আবার প্রথম মাধ্যমে, এই বায়ু থেকে একটা মাধ্যম এসে, বায়ু মাধ্যম থেকে আলো রশ্মি এসে কোথায় পড়লো? কাঁচের উপর পড়লো, বিভেদ তলে পড়লো, দুই মাধ্যমে বিভেদ তলে পড়লো। কি হলো? কিছু আলো দিক পরিবর্তন করে আবার কোথায় পড়ে গেলো? এটা দিক পরিবর্তন করছে, কিন্তু বায়ু থেকে আসছে আবার বায়ুতে যাচ্ছে, কিন্তু কেমন ভাবে যাচ্ছে? দিক পরিবর্তন করে যাচ্ছে। ঠিক আছে? বলছে এখানে একটা এটা আনতে হয়, লম্ব টানতে হয়। কি টানতে হয়? এটা আসছে, পরে আসছে এগুলো, পরে আসছে এগুলো। বলছে কিছু কিছু আলো, বললাম কিছু আলো দিক পরিবর্তন করে প্রথম মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকে বলা হচ্ছে, এই ঘটনাকে বলা হচ্ছে প্রতিফলন। ছবি করা হবে, ছবির মতো পড়ানো হবে। ঠিক আছে? তোমাদের ছবির মতো পড়ানো হবে তোমাদের। আবার কিছু আলো বলা হচ্ছে, কিছু আলো বলা হচ্ছে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে। কিছু আলো কি হয়? দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে। আলো যখন দুই মাধ্যমে বিভেদ তলে পড়ে, কিছু আলো দিক পরিবর্তন করে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, বায়ু থেকে এলো আবার বায়ুতে ফিরে যাচ্ছে। এই ঘটনাকে আমরা বলছি কি? প্রতিফলন। আবার কিছু আলো কি হয়? কোথায় প্রবেশ করে? কাঁচের মধ্যে প্রবেশ করে। এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিসরণ। ঠিক আছে? আলোর প্রতিসরণ। আমরা প্রথমে পড়বো কোনটা? সবাই হেডিং করো, রিফ্লেকশন অফ লাইট। সব আলো মানে ছবি, শুধু ছবি হবে, দেখতে দাঁড়া। ছবি তো পড়বো 3-4 নম্বর রে। আলোর প্রতিফলন হেডিং করলাম আমি, এখানেই করলাম আলোর প্রতিফলন, রিফ্লেকশন অফ লাইট। এবার বাচ্চারা শুরু করছি আমরা রিফ্লেকশন অফ লাইট বা আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন কি জিনিস? আলোর প্রতিফলন কাকে বলবো? আলোর প্রতিফলন কাকে বলবো? যখন আলো যখন এক মাধ্যম থেকে এসে অপর কোনো মাধ্যমে বিভেদ তলে আবহিত হয়, আবহিত হওয়ার পর যদি বিভেদ তল থেকে দিক পরিবর্তন করে আবার প্রথম মাধ্যমে কিছু অংশ ধরো, কোনো সমস্যা নেই, কিছু অংশ বলতে পারো। কি বললাম আমি? আলো এক মাধ্যম থেকে এসে অপর কোনো মাধ্যমে বিভেদ তলে আবহিত হওয়ার পর, ঠিক আছে, যদি দিক পরিবর্তন করে আবার প্রথম মাধ্যমে ফিরে যায়, তখন তাকে আমরা বলি, সেই ঘটনাকে আমরা বলি আলোর প্রতিফলন। সেম, একই জিনিস। তাহলে সংখ্যাটা আমরা কিরকম লিখবো? সংখ্যা লিখে দিচ্ছি আমি, হ্যাঁ কি বললাম? আলোর সংখ্যাটা আমি আরেকবার তোমাদের বলে দিচ্ছি। আলো এক মাধ্যম থেকে এসে, বায়ু থেকে এসে অপর কোনো মাধ্যমে বিভেদ তলে, অপর কোনো মাধ্যমে বিভেদ তল মানে কোনটা? কোথায়? এখানটায় কাঁচের উপর পড়ার পর যদি দিক পরিবর্তন করে আবার
প্রথম মাধ্যমে ফিরে যায়, সেই ঘটনাকে আমরা বলি আলোর প্রতিফলন। আলো লেখো, সঙ্গে লেখো বাচ্চা লোক। আমরা পড়বো কোনটা? আলোর প্রতিফলন। কোথায় ফেলছি? প্রথমে কাঁচেই ফেলছি, মনে করে মিররে ফেলছি। কোথায় ফেলছি? মিররে। আলোর প্রতিফলনের ছবি আঁকছি আমি। আলো পড়লো এরকম এক মাধ্যম থেকে ও এ ও এ ও, এটা কি বলছি আমরা? এ ও। ওটা আপতিত রশ্মি। এ ও কে বলা হচ্ছে আপতিত রশ্মি। লিখতে হবে এগুলো। হ্যাঁ, একে বলা হচ্ছে কি? আপতিত রশ্মি। ঠিক আছে, যেটা পড়ছে সেটা কি বলছি আমরা? আপতিত রশ্মি। ও বিন্দু, যে বিন্দুতে আলো পড়ছে, ও বিন্দুকে কি বলছি আমরা? আপতন বিন্দু। আপতন বিন্দু। যে বিন্দু বা মাধ্যমের যে বিন্দুতে আলো পড়ছে তাকে বলছি আমরা আপতন বিন্দু। ওতে আলো পড়ছে, আপতন বিন্দু। এটা বলছে আলো তাহলে কি এখানে একটা এর টানতে হয়। কি টানতে হয়? যে বিন্দুতে আলো পড়ছে সেই বিন্দু থেকে একটা ওই মাধ্যমের উপর একটা কি টানবো? লম্ব কে টানবো। কি টানবো? এন। নাম দিলাম নিচে এন ড্যাশ। যে মাধ্যমে যে বিন্দুতে আলো পড়ছে সেই বিন্দুতে কি টানতে হবে? একটা লম্ব। একে বলা হচ্ছে অভিলম্ব। কি বলা আছে? এন এন ড্যাশ। এন এন ড্যাশ, এটা কি বলা হচ্ছে আমার? অভিলম্ব বা নরমাল বলা হয়। কি বলা হয় একে? অভিলম্ব বা নরমাল। অভিলম্ব বা নরমাল। অভিলম্বটা কি জিনিস? কি বলবো আমরা? অভিলম্বটা কি বললাম? আপাতন বিন্দু থেকে অঙ্কিত আপাতন বিন্দু থেকে বিভেদ তলের উপর অঙ্কিত লম্ব। আপাতন বিন্দু থেকে মানে ও থেকে, তাই তো? আপাতন বিন্দু থেকে, বিন্দু থেকে, আচ্ছা ঠিক আছে তুমি লেখো, মনে লেখো। বিন্দু থেকে বিভেদ তলের উপর অঙ্কিত লম্ব। বিভেদ তলের উপর অঙ্কিত লম্ব। বিভেদ তলের উপর অঙ্কিত লম্ব। আপাতন বিন্দু থেকে বিভেদ তলের উপর অঙ্কিত লম্বকে বলা হচ্ছে অভিলম্ব। হ্যাঁ, লম্ব 90 ডিগ্রি কোণ। আর কি 90 ডিগ্রি কোণ? আমরা কি পড়ছি? প্রতিফলন। তো প্রতিফলন পড়ছি তো। তাহলে আলো কি করবে? এক মাধ্যম থেকে আসবে, সেই মাধ্যমে আবার কি হবে? ফিরে যাবে নাকি? সে মাধ্যমে ফিরে যাবে তো নাকি? সে মাধ্যমে ফিরে যাবে। ফিরে দিলাম। প্রতিফলন পড়ছি তো আমরা, মানে আলো এক মাধ্যম থেকে এসে পড়ার পর আবার সেই মাধ্যমে ফিরে যাচ্ছে দিক পরিবর্তন করে, সেটা তো প্রতিফলন। এখানে ওবিটা কি? ওবিটা কি? প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি। এবার আমরা জানবো দুটো জিনিস জানবো। হ্যাঁ, তাহলে এই রশ্মিটাকে কি বলছি আমরা? আপতিত রশ্মি। এই রশ্মিটাকে কি বলছি? এইটাকে কি বলছি? এইটাকে কি বলছি? এবার দেখো এই কোণটা দেখো। এবার অভিলম্ব আর এটা কি? মধ্যবর্তী কোণ, আপতন কোণ, আই বলা হচ্ছে। আর এটা কি? প্রতিফলিত রশ্মি। অভিলম্বের মধ্যবর্তী কোণ প্রতিফলন কোণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লেখো আপতন কোণ। আচ্ছা এই কোণটা বলছে, কোন কোণটা বলছি আমি এখন বাচ্চা লোক? এ ও এন, তাই তো? এ ওন। তো এই কোণটাকে কি বলা হচ্ছে? আপতন আপতন কোণ। আপতন কোণ মানে কি? কার কার মধ্যবর্তী কোণ? লিখে ফেলো শর্ট করে। কি? আপাতিত রশ্মি আর অভিলম্বের মধ্যবর্তী কোণ। ছবি দেখে দেখে পড়ো। আপাতিত রশ্মি আর অভিলম্বের মধ্যবর্তী কোণ। আপতিত রশ্মি ও অভিলম্বের মধ্যবর্তী কোণ। আর এই কোণটা দেখো বাচ্চা লোক, যাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি? কি দ্বারা? কোণ আই। কোণ আই তো। এ ও এন, এটা কি বলছে? আপাতন কোণ। আপাতিত রশ্মি আর অভিলম্বের মধ্যবর্তী কোণ আই দ্বারা প্রকাশ করা হয়। পরের কোণটা দেখো বিওএন, তাই তো? বিওএন। বিওএন মানে কি বলছে? কে? প্রতিফলন কোণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রতিফলন কোণটা কি? প্রতিফলন কোণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো। প্রতিফলন কোণ। প্রতিফলন কোণ কি? প্রতিফলিত রশ্মি।
এটা কি হবে? প্রতিফলিত রশ্মি ও অবিলম্বের মধ্যবর্তী কোণ। প্রতিফলিত রশ্মি ও অবিলম্বের মধ্যবর্তী কোণ আর। তোমাদের একটা তো বলি আমি, তোমাদের আমি একটা তো বলি, তোমাদের শিখতে হবে, শেখার আগ্রহ বাড়াতে হবে। ফিজিক্স এমন একটা চ্যাপ্টার, তুমি যদি ভাবো আমি স্টেজে ম্যানেজ করে নাম্বার পাবো, ওইরকম হলো, শেষ হয়ে গেছে। স্টেজে মেকআপ করে নাম্বার পাবো, একটা বাদ দিয়ে অন্যটা পড়বো, তাহলে তোমাদের হবে না, ফিজিক্স হবে না। ওই যেগুলোকে ফিল করতে হবে, আগে তোমাকে রিলেট করতে হবে, আমাদের চারপাশের সঙ্গে রিলেট করতে হবে। ফিল করাটা বেশি জরুরি ফিজিক্সে। বেশি ফিল না করতে পারলে তোমার সমস্যা আছে। মুখস্থ কত মুখস্থ করবে তুমি? ফিজিক্সে মুখস্থ হয় না, মুখস্থ করে কিছু জিনিস পড়া যায় না, না, অসম্ভব, ইম্পসিবল। কত মুখস্থ করবে? একটা মুখস্থ করলে তারপরটা মুখস্থ করতে গেলে দ্বিতীয়টা মনে ভুলে গেলে তুমি। তুমি যদি ফিল করে পড়ো, ফিলিং নিয়ে পড়ো, তবেই তোমার বিষয়গুলো মাথায় ঢুকবে, মনে থাকবে। মুখস্থ না। 5+2 কত হয়? সবসময় জানি আমরা, কত হয় রে? 7 হয়। আমরা কখনো বলি না। ঠিক তেমনই এগুলো যে শিখবে, ওইভাবে শিখতে হবে তোমার। এগুলো কিছু না, সহজ জিনিস শেখাচ্ছি এখন, অনেক জিনিস শিখবো আমরা, অনেক বহু ভালো ভালো জিনিস শিখবো। আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুতে অঙ্কিত কি এটা? অবিলম্ব। একই কিসে আছে? সমতলে আছে, প্লেনে আছে, একই প্লেনে আছে, একই সমতলে আছে। ঠিক আছে, কি বললাম? আপাতিত রশ্মি একই সমতলে থাকবে। ঠিক আছে, বুঝা গেছে? এই তো আপাতিত রশ্মি কোনটা? এইটা। প্রতিফলিত রশ্মি কোনটা? এইটা। এটা কি? অবিলম্ব। এটা কি আছে? পরস্পরের কি আছে? সমতলে আছে। আপাতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একশো। আর একটা কি বলা হচ্ছে? আই সমান কোণ, আই সমান আর হবে। আপাতন কোণ সর্বদা প্রতিফলন কোণের সমান হবে। হ্যাঁ, আপাতন কোণ সর্বদা প্রতিফলন কোণের সমান হবে, প্রতিফলন কোণের সমান হবে। ব্র্যাকেটে লিখতে পারো কোণ আই সমান কোণ আর। আপাতন কোণ সর্বদা প্রতিফলন কোণের কি হবে? সমান হবে। ঠিক আছে, মনে করো এইটা, এর আপাতন কোণ প্রতিফলন কোণ সমান। হ্যাঁ, মনে করো একটা দর্পণ আছে, এইরকম দর্পণ, দেখো এইরকম দর্পণ, কি জিনিস শেখাচ্ছি, দেখো ভালো জিনিস শেখাচ্ছি। এরকম একটা দর্পণ আছে, এরকম একটা দর্পণ আছে। হ্যাঁ, ঠিক আছে, এটা দর্পণ আছে। আলো পড়লে কিরকম? মনে করো আলো পড়ছে, এরকম একটা দর্পণে আলো পড়ছে কিরকম? এইরকম আলো পড়ছে। হ্যাঁ, আলো পড়ছে, তখন এর কি টানতে হবে? অবিলম্ব টানতে হবে তো। এখানে তল কোনটা তাহলে? এইটা এইখানে পড়েছে তো, এইটাই তখন তল, এইটাই তখন তল হিসেবে কাজ করবে। হ্যাঁ, এই স্পর্শকটা তখন কি কাজ করবে? তল হিসেবে। তখন এইটা আপাতন বিন্দু, তো এর উপরে অবিলম্ব হবে, এটা এন হবে। তো আর যাবে কিরকম? আই সমান আর হয়ে যাবে, আই সমান আর হয়ে যাবে, আই যা হবে আর তা আর হয়ে যাবে। এখানে আই সমান আর, এখানেও কি আই সমান আর। বুঝতে পারছো? মনে করো আর একটা দর্পণ আছে, কিরকম দেখো, বাঁকা দর্পণ, একটা গোলীয় দর্পণ, এগুলো তোমাদের পড়ানো হবে, এগুলো আছে তোমাদের সিলেবাসে। এরকম একটা দর্পণ আছে, দেখো তোমাদের এগুলো আছে, তোমাদের এগুলো পড়ানো হবে। হ্যাঁ, এটা একটা দর্পণ, এটা গোলীয় দর্পণ, এটাকে বলা হয় অবতল দর্পণ, এটাকে বলা হয় উত্তল দর্পণ। ঠিক আছে, যাই হোক, আসবে তোমাদের পড়াচ্ছি আমি পরে। এরকম আলো পড়লো, মনে করো এই দর্পণের উপরে একটা আলো পড়ে এরকম, তখন এটা তলটা কোনটা? এর এইটা কাল্পনিক তল, এটা ভাবা হচ্ছে, হ্যাঁ ভাবা হচ্ছে, যেটা তলায় যেখানে আলো পড়ছে সেখানটা তল। হ্যাঁ, পড়ার পরে এটা কি আপাতন বিন্দু, তাহলে এখানে কি টানতে হবে আমাকে আগে? অবিলম্ব। এটা কি আই বা চলো, এটা কি আর, আই সমান আর, আই সমান আর, এখানেও আই সমান আর। এবং প্রতিফলন দুভাগে ভাগ করি, প্রতিফলনকে আমরা কবে ভাগ করি? নিয়মিত প্রতিফলন আর হ্যাঁ বিক্ষিপ্ত বা অনিয়মিত প্রতিফলন। নিয়মিত প্রতিফলনটা কেমন? মনে করো একটা, আমি বিক্ষিপ্ত প্রতিফলনটা লিখছি। হ্যাঁ, বিক্ষিপ্ত প্রতিফলনটা দেখাচ্ছি, দেখো তোমাদের। চলো, বিক্ষিপ্ত প্রতিফলনটা কেমন হয়? কোথায় হয় বিক্ষিপ্ত প্রতিফলন? বিক্ষিপ্ত প্রতিফলন কোথায় হয়? অসমতল, অমসৃণ জায়গায়, অমসৃণ জায়গায়। মনে করো একটা তল আছে এরকম, এর উপরে আলো পড়ছে, সমান্তরাল আলো পড়ছে এরকম, ভালো জিনিস শেখাচ্ছি, দেখ আলো পড়ছে এরকম, এগুলো সব সমান্তরাল আলো। কিসে কি সমান্তরাল আলো রশ্মি। হ্যাঁ, এটা একটা কি, এটাকে ঢেউ খেলানো একটা পৃষ্ঠ, ঢেউ খেলানো পৃষ্ঠ, ঢেউ খেলানো পৃষ্ঠ। এই ঢেউ খেলানো পৃষ্ঠে আলো পড়লো, কেমন আলো পড়ছে দেখো, পরস্পর সবাই কি সমান্তরাল পড়েছে, সমান্তরাল রশ্মি এগুলো, সমান্তরাল রশ্মি। যদি পড়লে তাহলে এখানে যেখানে পড়ে সেখানে কি টানতে হয়? অবিলম্ব টানতে হয়। অবিলম্ব মানে এখানে তল কোনটা? এটা তল,
এটা তল, তাহলে অভিলম্ব কেমন হবে? ছোট। তাহলে আলো কেমন যাবে? এটা আই, আর কেমন হবে? এখানে পড়ছে আলো, এখানে তল কোনটা? এখানে লম্ব টানতে হবে তো, তলটা কোনটা এখানে? এইটা তল। তো অভিলম্ব কিরকম টানবো আমি? এইটার উপর লম্ব, এইটাই তো অভিলম্ব। তাহলে যে পথে যাচ্ছিল সেই পথে ফিরে যাবে। দেখো আই সমান আর, তো আই সমান আর হবে তো। যদি এরকম পড়ে, তো লম্ব বরাবর পড়ছে, মানে এটা তল তো, এটা তো তল। ভালো করে দেখো তোমরা, হ্যাঁ এই আলোটা পড়ছে কিরকম? এরকম। অ্যাকচুয়ালি এখানে তল দেখতে হবে, কোনটা তল? এছাড়া এইটা তল, লম্ব হয়ে পড়ছে এরকম। তাহলে এখানে আই কত? আই কত? তাহলে আই জানার আগে আমাকে অভিলম্ব টানতে হবে। অভিলম্ব কোনটা টানবো আমরা? এর উপর লম্ব, এইটার উপর লম্ব মানে কি? এইটাই, এইটাই লম্ব। তাহলে এখানে আই কত? এখানটায় 0। তাহলে আরো কত হবে? তাহলে আর 0 হবে মানে কি? আরো কেমন যাবে তাহলে? তাহলে এখানে আরো কত হবে? সেই পথে ফিরে যাবে। এখানটাও কি দেখো, এটাও কি একই পথে, দেখো এটাও লম্ব এখানটায় বলতে পারি, বা এটা, হ্যাঁ এটাকে লম্ব ভাবতে পারো, এটাকে লম্ব ভাবতে পারো। তাহলে একই পথে আবার ফিরে যাবে এরকম, তাই না? এটাও দেখো একই পথে ফিরে যাবে এরকম, তাই না? লম্বটা কোনটা হবে? এইটাই তো। এখানে অভিলম্ব কোনটা হবে? এইটা তো, নাকি? এখানে আই সমান 0, দেখো এগুলো তো একই রকম ছবি হয়ে গেছে আমার, দেখো একই রকম ছবি হয়েছে না? এখানে আলো পড়েছিল কিরকম? দেখো এখানে আলো পড়েছিল কিরকম? লম্ব ভাবে পড়েছিল, তলের সঙ্গে লম্ব ভাবে, মানে অভিলম্বটাই কি ওইটাই, মানে আলোটা পড়েছিল কি বরাবর? অভিলম্ব বরাবর। মনে করো এখানটা আলো পড়ছে, এখানে আলো পড়ছে তো, তাহলে এখানে তল কোনটা হবে? অ্যাকচুয়ালি এইটা তল হবে, এটা। তাহলে এখানে লম্ব টানতে হবে আমাকে, এইটা লম্ব, অভিলম্ব এটা, এইটা। তাহলে আই সমান কি হবে এখানটায়? আর হবে। তাহলে আই সমান আর হয়ে বেরোবে, বুঝতে পারছো? এটা আঁকো। অভিলম্ব টানা আঁকা শিখতে হবে, অভিলম্ব টানা আঁকা শিখতে হবে, ঠিক আছে? অভিলম্ব টানা আঁকা শিখতে হবে তোমাদের আগে। দেখো আরেকবার দেখো, এই মনে করো তল একটা, হ্যাঁ এখানে আলো পড়ছে, প্রথম আলো পড়েছে কিরকম? এরকম মনে করো, হ্যাঁ এরকম আলো পড়েছে, এরকম আলো পড়েছে, এরকম আলো পড়লো এখানটায়। এইটা কি? এখানে পড়েছে আপাতন বিন্দু, এইটা, এইটা আপাত রশ্মি। তাহলে এখানে লম্ব টানতে হবে আমাকে, লম্ব টানতে হবে তো, লম্ব টানতে হবে তো। লম্ব টানলে কি হবে এখানটায়? এই লম্ব, এটা আগে তল, এটা তলটাকে দেখতে হবে কোনটা তল, তো তলের উপরে লম্ব টানতে হবে, তলের উপরে লম্ব টানতে হবে। তাহলে লম্ব কোনটা হবে? এইটা। মনে করো পড়লো এখানটা এরকম, এইখানটা পড়লো এরকম, হ্যাঁ এরকম, হ্যাঁ মনে করো এরকম পড়লো, এইটা অভিলম্ব। তল কোনটা এখানটা? এইটা, এটা তল, এইটা তল, এইটা তল। তখন এইটা লম্ব কোনটা হবে? এইটা। কেমন যাবে তখন? তো আই সমান আর হয়ে যাবে, হ্যাঁ আই সমান আর হয়ে যাবে। তারপরে মনে করো এখানটা পড়লো আলোটা, যেমন যেটা আগে তখন দেখাচ্ছিল এরকম পড়লো আলোটা, এরকম আলোটা। তল কোনটা এখানটা? এইটা না, এটা তো। তাহলে এখানে অভিলম্ব কোনটা হবে? একই জিনিস, একই লাইন অভিলম্ব, একই লাইন অভিলম্ব। তাহলে আলো কেমন বেরিয়ে ঠিক আছে? মনে করো আলো পড়লো এখানটায়, আবার তল কোনটা? এখানে তল, এটা করবো আমরা, কল্পনা করবো, এটা কল্পনা করবো, এটা আলোটা। তাহলে এখানে আমরা টিন টানতে হবে, এটা আপাতন বিন্দু, এখানে টানতে হয় লম্ব, এখানে টানতে হয় লম্ব, এত ছোট ছোট করে আঁকবে, আই সমান আর হয়ে বেরোবে, আই সমান আর হবে সবসময়, হ্যাঁ আই সমান আর হবে। বিক্ষিপ্ত প্রতিফলনেও আই সমান আর হচ্ছে, বিক্ষিপ্ত প্রতিফলনেও কি দেখতে পাচ্ছি আমরা? আই সমান আর হচ্ছে। একটা আলোর রশ্মি বিভেদ তলের সঙ্গে লম্বভাবে আপতিত হচ্ছে, মুছে দিচ্ছি আমি, মুছে দিচ্ছি তোমাদের জন্য, মুছে দিচ্ছি আমি। আলোক রশ্মি, এখান থেকে 1 নম্বর প্রশ্ন তোমাদের জন্য, ভালো প্রশ্ন এটা। আলোক রশ্মি লম্বভাবে আপতিত হলে, লম্বভাবে আপতিত হলে তখন প্রতিফলন কোণ আর আপাতন কোণ কত? মানে এইটা একটা তল, এটা একটা তল, হ্যাঁ তল তো, দেখতে পাচ্ছ তোমরা তল, এটা। এখানে আলোক রশ্মি কেমন পড়ছে? লম্বভাবে, তাই তো, মানে এরকম পড়ছে। আপতিত হলে কি হবে? প্রশ্নটা ভালো লাগে। অবাহিত হলে আপাতন কোণ, প্রতিফলন কোণ কত? আলোর রশ্মি লম্ব হয়ে পড়ছে, লম্ব হয়ে পড়ছে, এখানে কি এটা তাহলে কি বিন্দু? আপাতন বিন্দু। আপাতন বিন্দুতে কি করতে হয়? অভিলম্ব টানতে হয়। তাহলে অভিলম্ব কোনটা হবে? এইটাই। তাহলে এখানে আইটা কি দেখতে পাচ্ছি? আই কোনটা কত? তাহলে আরো কি হবে? 0 হবে। আই সমান আর হয়, মানে কি আই আর কখন 0 হতে হবে? হবে কখন? এই পথে না ফিরে গেলে তো হবে না। এটাই অভিলম্ব, এটাই আপতিত রশ্মি, তাহলে আপাতন কোণ কত?
অভিলম্ব আর আপাতিত রশ্মির মধ্যে কোনো ফাঁক আছে? কোনো কোণ দেখতে পাচ্ছি? এটাই তো আপাতিত রশ্মি। আর অভিলম্ব কোনটা হচ্ছে এটাই। এটা এদের মাঝের কোণ কত আছে? তাহলে শূন্য। তাহলে প্রতিফলন কোণ কত হবে? হবে কখন? তাহলে প্রতিফলিত রশ্মি আর অভিলম্বের মাঝের কোণ কত হতে হবে? শূন্য হতে হবে। কখন শূন্য হবে? যখন একই পথে ফিরে যাবে। এটা পরীক্ষা দেয়, যদিও এটা শর্ট প্রশ্ন, তোরা এইটা বল। এইটা ভেটে দেয়, 7-8 দেয়। তাহলে বাচ্চা লোক, আজকের মতো তোমাদের ছুটি। আমাদের জার্নি শুরু হয়েছে আজকে, ক্লাস 10 এর জার্নি। তোমরা থাকো আমার সঙ্গে, মন দিয়ে পড়াশোনা করো। ফার্স্ট লেকচার ইন্ট্রোডাকশন অফ লাইট আমাদের করলাম, তোমরা মন দিয়ে পড়াশোনা করো, কমেন্ট করো, ঠিক আছে? বুঝতে না পারলে কমেন্ট করো, বন্ধুদের শেয়ার করো। আমাদের যাত্রা সবে শুরু হয়েছে, ঠিক আছে? অনেক পথ যাবো আমরা। অগ্নি ব্যাচ, আমাদের ব্যাচের নাম কি? ঠিক আছে, আজকের মতো বেশি কথা বলছি না আমি, তোমাদের বেশি কথা বলছি না। তোমরা ভালো থাকো। ভিডিও কালকে পেয়ে যাবে তোমরা, বাই বাই, টাটা।